আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথু মুবিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শেষ হলো দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের 2 মাসের সংলাপ। 20 প্রস্তাবের মধ্যে 13টিতে ঐকমত্য। 2-3 দিনেই চূড়ান্ত হবে জুলাই সনদ। কিছুদিনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা, জানালেন আইন উপদেষ্টা। ভোটের আগে সব অপরাধ শূন্যে নামিয়ে আনার ঘোষণা সরকারের। নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বলেন তারেক রহমান। মৌলিক সংস্কার শেষে ঘোষিত সময়ে ভোটের আহ্বান মির্জা ফখরুলের। প্লট দুর্নীতির 6 মামলায় শেখ হাসিনা ছেলে জয় ও মেয়ে পুতুল সহ 23 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, আনুষ্ঠানিক বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি। শুনছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেষ হলো রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের 2 মাস ব্যাপী সংলাপ। রাষ্ট্র সংস্কারের 20টি প্রস্তাবের মধ্যে এ পর্যন্ত 13টিতে ঐকমত্যে পৌঁছেছে দলগুলো। এর মধ্যে কিছু বিষয়ে কয়েকটি দল নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত দিয়েছে। শেষ মুহূর্তে জুলাই সনদকে আইনগত ভিত্তি দেয়া না হলে এতে সই না করার ঘোষণা দিয়েছে কয়েকটি দল। কমিশনের বিরুদ্ধে মামলার হুমকিও দিয়েছে তারা। তবে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের আশা, জুলাই সনদের চূড়ান্ত নথি 2-1 দিনের মধ্যে দলগুলোকে পাঠানো হবে। তাদের মতামতেই চূড়ান্ত হবে সনদ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় পর্যায়ের শেষ দিনের সংলাপে উচ্চকক্ষ গঠন ও নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতি নির্বাচন ও তার ক্ষমতা, রাষ্ট্রের মূলনীতি, সরকারি কর্মকমিশন, দুদক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান ও নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত গোপন ব্যালট বাক্সে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে একমত হয় রাজনৈতিক দলগুলো। এছাড়া সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ সংক্রান্ত কমিটি গঠনের বিষয়ে ভিন্ন মত সহ কয়েকটি বিষয়ে ঐক্যে পৌঁছায় তারা। তবে উচ্চকক্ষ গঠন সহ আরো কয়েকটি বিষয়ে হয়নি ঐক্য। বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতায় সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আমরা এ ধরনের উচ্চাভিলাষী উচ্চকক্ষ একেবারেই অপ্রয়োজন। উচ্চকক্ষের যে প্রস্তাবনাটা এসেছে, আমরা এই উচ্চকক্ষের এই প্রস্তাবনার বিরোধিতা করেছি। আমরা উচ্চকক্ষকে বলেছি নখদত্তবিহীন একটি উচ্চকক্ষ, যেটা জাতির ঘাড়ে চাপিয়ে দিয়ে জাতির অর্থনীতিতে আরো ক্ষতিগ্রস্ত করার কোনো কারণ নাই। শেষ অধিবেশনে জুলাই সনদের আইনগত বৈধতা প্রদানে কমিশন এবং সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে রাজনৈতিক দলগুলো। জামায়াত ইসলামী আন্দোলন ও এনসিপি সহ কয়েকটি দল এমনটি না করলে এতে স্বাক্ষর না করার ঘোষণা দিয়েছে। আর বিএনপি সহ কয়েকটি দল চূড়ান্ত সনদ পেলে এতে স্বাক্ষরের আশ্বাস দেয়। 54 বছরের শপথ ভঙ্গ করে একেবারে অফিসিয়ালি, তাইলে এখানে মাত্র আমরা গুডউইলের ভিত্তিতে অঙ্গীকারবদ্ধ হওয়ার ভিতরে এটার কোনো যথার্থতা নাই। এবং এটা আমরা এতদিন যা কাজ করছি, যদি এটা আইনি ভিত্তি না দেয় তাহলে এটি জিরো। এবং আমি বলছি যে এটাকে আইনি ভিত্তি না দিলে যে জিরো হবে, সেই জন্য আমরা কমিশন এবং সরকারের বিরুদ্ধে কম্পনসেট মামলা করব, আমাদের সময় নষ্ট করার জন্য। বাংলাদেশের মানুষেরা এক দল দুই দল তাদের মধ্য দিয়ে পরিচালিত না হওয়ার জায়গা থেকে আমরা অনেকগুলো দল তাদের সন্নিবেশের মধ্য দিয়ে দেশটা পরিচালিত হবে। গণ অভ্যুত্থান করেছি, ছাত্র গণ অভ্যুত্থান করেছি, ফ্যাসিবাদের বিদায় হয়েছে, এটা কি আইনি ভিত্তি ছিল? এটাকে বলা হয় লেজিটিমেট এক্সপেকটেশন অব দি পিপল। আমরা জুলাই ঘোষণাপত্র কি স্বীকার করিনি? আমরা এই জুলাই ঘোষণাপত্রকে ঘোষণাপত্রের মধ্য দিয়ে সংবিধানের 4র্থ তফসিল অন্তর্ভুক্ত করব, সেটা অঙ্গীকার করিনি। এটা হচ্ছে লেজিটিমেট এক্সপেকটেশন অব দি পিপল, এটাই সার্বভৌম এখতিয়ার। সুতরাং আমাদের যে সম্মতি, এর উপরে কোনো আইনি ভিত্তি হতে পারে না। এ সময় কমিশনের সহসভাপতি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগের বাইরেও পরবর্তী সময় যতটা সম্ভব দ্রুততার সঙ্গেই আমরা এই বিষয়গুলো আলোচনার জন্য আপনাদের সাথে আবার মিলিত হব। চূড়ান্ত খসড়াটা আমরা খুব শিগগিরই আপনাদের কাছে দেব, যেটাতে আপনারা স্বাক্ষর করবেন বলে আমরা আশা করছি। আপনারা আলোচনা করবেন বাস্তবায়নের প্রক্রিয়া কিভাবে এই সনদে অন্তর্ভুক্ত হবে। প্রায় 2 মাস ধরে চলা এই আলোচনার শেষ দিনে অংশ নিয়েছিল 30টি রাজনৈতিক দল। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।
কিছুদিনের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারিখ ঘোষণা আসবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তার দাবি, এবার দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচনকে সামনে রেখে সরকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আগামী ৫-৬ দিন সরকারের জন্য খুবই ক্রুশিয়াল টাইম বলে মন্তব্য করেন তিনি। সচিবালয়ে আলাদা ব্রিফিংয়ে তাঁরা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। জুলাই সনদ, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ সার্বিক বিষয়ে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এ সময় তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী কয়েকদিন ঝুঁকিপূর্ণ সময় পার করবে দেশ। সরকার সতর্ক আছে জানিয়ে প্রেস সচিব বলেন, দেশের রাজনৈতিক গতি প্রকৃতি নির্ধারণ হবে এই সময়ের মধ্যে। আমরা যেটা রাজনৈতিক বন্দোবস্তর কথা বলি, সেটার জন্য খুবই ক্রুশিয়াল একটা টাইম। প্রোক্লেমেশন নিয়ে কাজ হচ্ছে, চার্টার নিয়ে কাজ হচ্ছে। আগামী ৫-৬টা দিনে আমরা বুঝবো যে আমরা সামনে কোথায় যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কোনো কিছুই বাধা হবে না বলে জানান তিনি। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে ভোট উৎসব মুখর হবে বলেও তার আশা। প্রতি ইলেকশনে আমাদের কিছু না কিছু ভায়োলেন্স হয়, আমাদের এইবারে সর্বোচ্চ চেষ্টা থাকবে ভায়োলেন্সকে একদম জিরোতে নামিয়ে আনা। আশা করা যায় যে আমরা একটা পিসফুল পরিবেশে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে এবং কারো কোনো কমপ্লেন থাকবে না। এদিকে নিজের দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে আইন উপদেষ্টা বলেন, 2008 সালের নির্বাচন নিয়ে সরকারের কাছে অনেক ভয়াবহ তথ্য আছে। ভোটাধিকারের কথা বলছেন, আমার প্রত্যেক ক্লাসে যখন আমি যেতাম জিজ্ঞেস করতাম আমার ছাত্রদের, তোমাদের মধ্যে কে কে ভোট দিয়েছে? তো তারা হাসাহাসি শুরু করতো। কেউ কেউ বলতো, স্যার আমি স্যার ভোট দিয়েছি স্যার, কিন্তু 10-12টা। আর 90% বলতো তারা ভোট দেয় নাই। অন্তর্বর্তী সরকার আগামীতে একটি ভালো নির্বাচন উপহার দিতে চায় জানিয়ে উপদেষ্টা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিতে সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইলেকশন কার্যক্রম তো ইলেকশন কমিশন দেখবে। আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাকে বলতে পারি। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়া। এটা স্যার আমাদেরকে সবসময় বলেন। আইনি সংস্কার সহ বর্তমান সরকার প্রাতিষ্ঠানিক বিভিন্ন ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ সংস্কার করেছে বলেও জানান ডক্টর আসিফ নজরুল। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। জুলাই শহীদদের প্রত্যাশিত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় আগামী নির্বাচন জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদ যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে তার নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের আলোচনা সভায় নিরাপদ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্য বজায় রাখার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজবীর রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবস্থান শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। রক্তাক্ত জুলাই আন্দোলনে নারীদের অবদানের কথা তুলে ধরে বক্তারা বলেন, দেশকে শত্রুমুক্ত করতে নারীরা সম্মুখ যোদ্ধা হিসেবে ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও তা করতে হবে। সব ষড়যন্ত্রের মোকাবেলা করে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে। একজন তো থাকে গার্ডিয়ান, কিন্তু আমার কেউ নাই। বাবা মা ভাই বোন, শেষ পর্যন্ত স্বামী ছিল, সেটাও নাই। এই মায়েদের কান্না, মায়েদের ভিতরের হৃদয়ের যে রক্তক্ষরণ, তাদের সন্তানকে ফিরে পাওয়ার যে আকুতি, সেটা যে কত বড় একটা শক্তি, এই শক্তিটা একটা অনেক বিশাল একটা শক্তিতে পরিণত হয়েছে। গণ অভ্যুত্থানে যতজন শহীদ হয়েছে এবং আমাদের যে আহত যোদ্ধারা আছে তারা যে কারণে তাদের আজকে এই পরিণতি হলো, সেই কোনো কিছুর বিচার আমরা আজকে 1 বছর পরে এসেও দেখতে পাচ্ছি না। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গঠনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি দেশের গণতান্ত্রিক জনগণকে আবারও আহ্বান জানিয়ে বলতে চাই, নারী পুরুষ শিশু ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য শহীদদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি। তিনি বলেন, ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে দেশ গঠনের সুযোগ তৈরি হয়েছে। এখন শহীদদের ঋণ পরিশোধের পালা। কাঙ্ক্ষিত দেশ প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ হওয়া দরকার, তেমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাইলে আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন
ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এ ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। নারীদের মূলধারার বাইরে রেখে নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা তাদের হাতে ফিরিয়ে দেয়া অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এখনো সরকার সেটা করতে পারেনি বলে দুঃখ প্রকাশ করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, মৌলিক সংস্কারগুলো শেষ করে ঘোষিত সময়ে নির্বাচন চায় বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব। ক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনার শুরুতে ফ্যাসিস্টদের আমলে নির্যাতিত ও দেশবরেণ্য সাংবাদিকদের সম্মাননা দেয়া হয়। 670টা রিপোর্ট আমাকে কিল করতে হয়েছে 15 বছরের জমানায়। আলোচনায় কথা বলেন শহীদ পরিবারের সদস্যরাও। দাবি জানান গণহত্যাকারীদের বিচারের। জাস্টিস চেয়েছিল, আমি আজ অবধি আমার এই ছেলেরই জাস্টিস পাইনি। এখনো পর্যন্ত বর্তমান সরকার আমাদের এই মামলাগুলো কিভাবে কি পরিচালনা করছে আমরা জানি না। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, যে কেউ ইচ্ছে হলেই সড়ক অবরোধ ও মব সৃষ্টি করছে, কোনো ক্ষেত্রেই সরকারের নিয়ন্ত্রণ নেই বলে দাবি করেন তিনি। আজকে আপনি শাহবাগের মোড়ে যান, বন্ধ, আপনাকে গাড়ি ধুয়ে হেঁটে হেঁটে আসতে হবে। কখন কোথায় কি হচ্ছে nobody knows, there is no control. Enough is enough। যা বলেছে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে দয়া করে জনগণকে তার অধিকার প্রয়োগ করার সুযোগটা সৃষ্টি করে দিয়ে ইজ্জত সম্মান আমরা যাতে বলতে পারি শাহাবুদ্দিন সাহেবের মতো, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এমন একটি সরকার ছিল। রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী বক্তব্যকে স্বাভাবিক বলে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তবে তা অতিরিক্ত মাত্রায় হলে তিক্ততা বাড়বে। 5 তারিখের অভ্যুত্থানের পরেই 7 কি 8 তারিখে আমরা একটা সভা করেছিলাম পল্টনের সামনে, আমাদের পল্টন মিডিয়ার সামনে। সেখানে আমি 3 মাসের মধ্যে নির্বাচন দাবি করেছিলাম। আমার খুব সমালোচনা হয়েছিল, আপনারাও করেছিলেন যে বিএনপি এত অস্থির হয়ে গেছে কেন, মির্জা আলমগীর ফখরুল এত অস্থির হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য। তখন কথাটা ছিল যে ক্ষমতায় যাওয়ার জন্য। আসলে এখন আপনারাই বলছেন যে ব্যাপারটা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, ব্যাপারটা যে যার শক্তি, যার ক্ষমতা, যার মালিকানা, তার হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। এর আগে বিএনপি মহাসচিব প্রেস ক্লাবে বৃক্ষরোপণ করেন ও জুলাই গণ অভ্যুত্থানে ফটো সাংবাদিকদের তোলা ছবির প্রদর্শনীও উদ্বোধন করেন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। স্থানীয় সরকার সিটি কর্পোরেশন অধ্যাদেশ 2025-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এতে চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। উপদেষ্টা পরিষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন। রাজনৈতিক স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে বিদেশি বিনিয়োগ আনা যাবে না বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। শুধুমাত্র তৈরি পোশাক রপ্তানির অদক্ষ শ্রমিকের রেমিটেন্সে বেশি দিন টিকে থাকা যাবে না বলে মত তাঁর। রাজধানীর সিডাপ মিলনায়তনে পররাষ্ট্রনীতি নিয়ে আয়োজিত সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ সাময়িক হওয়ায় দীর্ঘমেয়াদী চুক্তি বা সমঝোতা স্মারক সই থেকে তাদের বিরত থাকা উচিত। মিজান শাহজাহানের রিপোর্ট। পররাষ্ট্রনীতি নিয়ে এই সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS। এতে অংশ নেন বিদেশি দূতাবাসে কাজের অভিজ্ঞতা সম্পন্ন দেশের কূটনীতিবিদ ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। 3 বছরের জন্য ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় খোলার ব্যাপারে সমঝোতা স্মারকে সই করেছে সরকার। বর্তমানে সংসদ কার্যকর না থাকায় দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষরের পক্ষে নন রাজনীতিবিদরা। পলিটিক্যাল কালচারের মধ্যে পরিবর্তনটা আনার ক্ষেত্রে অগ্রগতি কতটুকু করতে পারবো, কতটুকু পারবো না, আলটিমেটলি অন্যান্য নীতি প্রণয়নের ক্ষেত্রে যেমন তার প্রভাব বিস্তার করবে, তেমনি পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও তার প্রভাব বিস্তার করবে। ইন্টারিম গভর্নমেন্ট তো দীর্ঘস্থায়ী ফরেন পলিসি করতে পারবে না, কারণ পার্লামেন্ট যদি রাটিফাই না করে, সেই পার্লামেন্ট যখন নাই, তখন এই যে হিউম্যান রাইটস এর পার্মানেন্ট অফিস হলো, আবার নন ডিসক্লোজার ক্লজ সংক্রান্ত চুক্তি হচ্ছে, এগুলো তো খুবই ডেঞ্জারাস ইস্যু। ওর ভিতরে কি আছে না আছে না জেনে তো পরে দেশ তো বাইন্ডিং এ পড়ে যাবে। সাংবাদিক জিলুর রহমানের সঞ্চালনায় সেমিনারে মার্কিন দূতাবাসে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, বৈদেশিক চুক্তির বিষয়ে সংসদে আলোচনার কথা সংবিধানে থাকলেও বারবারই তা উপেক্ষিত। গত
10 বছর ধরে বাংলাদেশে প্রাইভেট ইনভেস্টমেন্ট স্ট্যাটিক হয়ে আছে, ফরেন ইনভেস্টমেন্ট মাইনাস হয়েছে। আপনার এখানে যদি গুড গভর্নেন্স না থাকে, আইনের শাসন যদি না থাকে, তাইলে এখানে কেউ বিনিয়োগ করবে না। আপনার অভ্যন্তরীণ বিনিয়োগকারীরাও করবে না, বিদেশিরাও বিনিয়োগ করবে না। আর বিনিয়োগ না হলে আপনি এমপ্লয়মেন্ট কোথায় তৈরি করবেন? জিওপলিটিক্সে কে বন্ধু তা বোঝা মুশকিল মন্তব্য করে এ পেশাদার কূটনীতিক বলেন, ট্রাম্পকে মোদির বন্ধু বলেই সবাই জানে, অথচ ভারতীয় পণ্যে বড় অঙ্কের শুল্ক বসিয়েছে ওয়াশিংটন। তাই ঢাকাকে সতর্ক করেছেন তিনি। আমার এক্সপোর্ট তো এক পায়ে দাঁড়ানো, 80% গার্মেন্টসের উপরে। গত 40 বছরে আমরা ডাইভার্সিফাই করতে পারলাম না আমাদের এই এক্সপোর্ট কন্টেন্টটাকে। প্র্যাকটিক্যালি অদক্ষ শ্রমিক দিয়ে আমি চালাচ্ছি। এখন এইগুলো কতদিন চলবে? আমাকে একটা নতুন জায়গা তো যেতে হবে। যুক্তরাষ্ট্র 4 বছর পর পর পররাষ্ট্রনীতি রিভিউ করলেও বাংলাদেশ 54 বছরে একবারও করেনি, এমন মন্তব্য করে আলোচকরা বলেন, পররাষ্ট্রনীতির সংস্কার না হলে বিদেশি মিশনে বসে কূটনৈতিক তৎপরতা এগিয়ে নেওয়া যাবে না। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেয়ার পৃথক 6 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ 23 জনের বিচার শুরু হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন 3 মামলায় এবং বাকি 3 মামলার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বিস্তারিত খায়রুল ইসলামের প্রতিবেদনে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছেলে সজীব ওয়াজেদ জয় ও ছোট বোন শেখ রেহানা সহ তার পরিবারের সদস্যদের নামে বরাদ্দ নেওয়া প্লটের বিষয়ে 2024 সালের 26 ডিসেম্বর অনুসন্ধান শুরু করে দুদক। পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 60 কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে 6টি মামলায় তাদের বিরুদ্ধে গত 10 মার্চ চার্জশিট অনুমোদন দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ 23 জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার পৃথক 6 মামলার বিচার শুরু হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন 3 মামলায় এবং বাকি 3 মামলায় ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। রাজুকের যে আইন বিধি এবং নীতিমালা ছিল সেগুলো ব্রেক করে গণকর্মকর্তাদের সহায়তায়, তাদের প্ররোচনায়, অর্থাৎ তার প্রভাবে এবং তার দ্বারা প্রভাবিত হয়ে গণকর্মকর্তারা তাকে যে সহযোগিতা করেছেন সেই সমস্ত বিষয়ে আমরা উল্লেখ করেছি এবং সেই উল্লেখের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সেগুলো শুনেছেন এবং রেকর্ডপত্র যাচাই করে পর্যালোচনা করে তিনি তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। তবে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। আগামী 11 ও 13 আগস্ট এসব মামলার সাক্ষ্য গ্রহণ হবে। মামলার বিচারিক কার্য শুরু করার জন্য তিনি আগামী 11-8 তারিখে তিনি ধার্য করেছেন শেখ হাসিনা পরিবারের যে 3 জন, সেই 5 নম্বর কোর্টে, এবং শেখ রেহানা, তার কন্যা আজমিনা সিদ্দিক এবং তার পুত্র রেদওয়ান সিদ্দিকির বিষয়ে যে শুনানি হয়েছে সেইখানে 13 তারিখে ধার্য করা হয়েছে সাক্ষ্য গ্রহণের জন্য। এর আগে প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত 12 জানুয়ারি পৃথক 6টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ব্রিফিং করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেখানে। বিষয়ে ঐক্যমত্য তৈরি হয়েছে, সেগুলোর সুনির্দিষ্ট প্রস্তাবগুলো প্রতিদিনই আমরা দিয়েছি। আজকে বেশ কয়েকটি বিষয় হয়েছে, আমরা আগামীকালের মধ্যে সেগুলির বিস্তারিত অবশ্যই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। ইতিমধ্যে আজকে রাতে যতটা সম্ভব আমরা এই টেক্সটগুলো পৌঁছানোর চেষ্টা করব আপনাদেরকে। আপনারা জানেন যে গত অব্যাহতভাবে আলোচনা হয়েছে এবং এই আলোচনার ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছেন, ভিন্ন মতের মধ্যে দিয়ে গেছেন, তারপরেও তারা এক জায়গায় এসেছেন। ক্ষেত্র বিশেষে নোট অফ ডিসেন্ট থাকলেও আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ঐকমত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে এক ধরনের প্রচেষ্টা সকলেরই ছিল। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সেজন্য আমরা ধন্যবাদ জানাই। আমরা জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে গোড়া থেকেই যেটা বলে আসছিলাম যে আমরা 31শে জুলাইয়ের মধ্যে জাতীয় সনদের
প্রক্রিয়ায় আলোচনাটা সমাপ্ত করতে চাই। আমরা সেটাতে সফল হয়েছি রাজনৈতিক দলগুলোর সহযোগিতার কারণে। আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্ত বিষয়কে অন্তর্ভুক্ত করার পাশাপাশি ইতিমধ্যে জাতীয় সনদের যে খসড়া দেওয়া হয়েছে সে বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত পাওয়া গেছে, সেগুলোকে সমন্বিত করে পরিবর্তন ইত্যাদি করে আমরা একটা খসড়া সনদ থেকে একটা পূর্ণাঙ্গ রূপ দেব। সেটি আমরা রাজনৈতিক দলগুলোর সাথে তাদের কাছে পৌঁছে দেব এবং তারই ভিত্তিতে আমরা আশা করছি যে জাতীয় সনদে স্বাক্ষরের ক্ষেত্রে আমরা অগ্রসর হতে পারব। পাশাপাশি একটা প্রশ্ন উঠেছে রাজনৈতিক দলগুলো যেগুলো বাস্তবায়নের পথ কী হবে, সেগুলো নিয়েও বিভিন্নভাবে আলোচনা হবে। সেই আলোচনা অব্যাহত রাখার জন্য দলগুলোর পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশনকে অনুরোধ করা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমরা মনে করি যে কোনো প্রক্রিয়াতে এগুলো বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট পথ পদ্ধতি চিহ্নিত করতে হবে। সেই প্রচেষ্টায় রাজনৈতিক দলগুলোর আগ্রহ আছে, আন্তরিকতা আছে। আমরা অনুরোধ করেছি যে তারা নিজেদের মধ্যেও আলাপ আলোচনা অব্যাহত রাখুন। আমাদের পক্ষ থেকে আমরা অনুঘটকের দায়িত্ব পালন করব এবং এর বাইরেও যতটুকু প্রয়োজন, অর্থাৎ সকলকে সমন্বিত করে সকলের সাথে এই বিষয়ে পথ পদ্ধতি নিয়ে আলাপ আলোচনায় আমরা অংশ নেব। তার আগে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে জাতীয় সনদটার পূর্ণাঙ্গ রূপ দেয়া। আগামী কয়েকদিন ধরে আমরা সেই কাজটাই করব। পূর্ণাঙ্গ রূপ দেওয়ার পরে সেটি রাজনৈতিক দলগুলোর কাছে আমরা পৌঁছে দেব। তাদের কিছু যদি মতামত থাকে সেগুলো যদি সংশোধন করতে হয় সেগুলো আমরা করব এবং তারপরেই কেবলমাত্র এটি বাস্তবায়ন বিষয়ক আলোচনার সূত্রপাত হতে পারে। আমরা আশা করছি সেটা খুব দীর্ঘ সময়ের বিষয় হবে না। তবে রাজনৈতিক দলগুলো এবং কমিশন আপনারা জানেন দীর্ঘদিন ধরে একটানা কাজ করার কারণে কিছুটা সময় দ্রুতগতিতে আমরা অগ্রসর হব, কিন্তু আমরা আশা করছি যে জাতীয় প্রয়োজনের কথা বিবেচনা করে, গুরুত্ব বিবেচনা করে আমরা যতটা দ্রুততার সঙ্গে সম্ভব সনদের পূর্ণাঙ্গ রূপটি রাজনৈতিক দলের কাছে পৌঁছে দিতে চাই। আমরা জানি, ব্যক্তিগতভাবে আমি এটা বুঝতেই পারছি যে আপনাদের অনেক প্রশ্ন আছে। একটা দীর্ঘ আলোচনার পরে সারাদিনে অনেক রকম প্রশ্ন আপনাদের আছে। আমাদের পক্ষে এই মুহূর্তে সেই প্রশ্নগুলো নেওয়া এবং উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না বলে আমরা অত্যন্ত দুঃখিত। আমরা ক্ষমা প্রার্থী। আমরা চেষ্টা করব কমিশনের পক্ষ থেকে যতটা সম্ভব দ্রুততার সঙ্গে একটা, যদি সম্ভব হয় আমরা একটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি কমিশনের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি যে আমরা আজকে প্রশ্নগুলো নিতে পারবো না, কারণ একটি প্রশ্ন বা দুটি প্রশ্ন তো না, আপনাদের অনেক প্রশ্ন আছে, অনেক রকম। আমি আপনাকে বলেছি, আপনাদেরকে বলেছি যেটা, সেটা হচ্ছে যে আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমরা ক্ষমা প্রার্থী যে দুটো প্রশ্নতে হবে না। সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারাও গত 23 দিনের এই আলোচনায় সার্বিকভাবে যে সহযোগিতা করেছেন সেজন্য কমিশন আন্তরিক। দর্শক, এতক্ষণ ফরেন সার্ভিস একাডেমি থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজের ব্রিফিং এর কিছু অংশ আমরা দেখছিলাম। এখন ফিরছি আমাদের মূল সংবাদে। গোপালগঞ্জে এনসিপির অনেকের জীবননাশের হুমকি ছিল, তাদের জীবন বাঁচাতেই সহায়তা করেছে সেনাবাহিনী। আত্মরক্ষায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগে বাধ্য হয় বলে জানিয়েছে সেনা সদর। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে সংঘর্ষে 4 জনের মৃত্যুর ঘটনায় কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি সেনাবাহিনী। সেনা সদর দপ্তরের ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন জি এম তসলিম। গত 16 জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে 4 জন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির পাশাপাশি সেদিন মাঠে ছিল সেনাবাহিনীও। বৃহস্পতিবার স্টাফ রোডের মেস এতে অনুষ্ঠিত সেনা সদরের নিয়মিত ব্রিফিংয়ে সেই দিন বাহিনীর ভূমিকা কি ছিল এমন প্রশ্ন তুলে ধরা হয়। সেনাবাহিনীর কাছ থেকে রাজনৈতিক দল এনসিপি কোনো বিশেষ সুবিধা পাচ্ছে কিনা এমন প্রশ্ন রাখেন গণমাধ্যম কর্মীরা। গোপালগঞ্জ হয়েছে এইখানে ওই রাজনৈতিক দলের অনেকেরই জীবন নাশের হুমকি ছিল, তাদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহায়তা করেছে। এখানে জীবন বাঁচানোই মূল লক্ষ্য ছিল, অন্য কিছু নয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার অভিযোগ আনা হয় এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে। এই বিষয়ে মেজর সাদিককে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে বলেও জানায় সেনা সদর দফতর। মেজর সাদিককে নিয়ে আপনারা প্রশ্ন করেছেন, আমাদের নজরে এসছে, আর্মির হেফাজতেই সে আছে এবং তদন্ত চলমান আছে। তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এইদিকে পার্বত্য এলাকায় পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠনগুলোর মধ্যে অন্তর্কোন্দলে হানাহানির ঘটনা প্রসঙ্গে সেনা সদর দফতরের অভিমত, অতীতের যে কোনো সময়ের চেয়ে কেএনএফের আধিপত্য কমেছে। তাদের প্রশিক্ষণ ক্যাম্পগুলো গুড়িয়ে দেওয়ার পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। পার্বত্য চট্টগ্রামে পরিচালিত অভিযানে মোট 10টি আগ্নেয়াস্ত্র, 9 রাউন্ড অ্যামিউনিশন, অস্ত্রের খুচরা যন্ত্রপাতি, 500 গ্রাম গান পাউডার, 7টি ওয়াকিটকি সেট এবং মাদকসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধার অভিযান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নেতিবাচক মন্তব্য সেনা সদস্যদের ব্যথিত করেছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। তো লাশ কেন গুম করতে হবে? মানে হোয়াট ফর? কার লাশ গুম করবে? ছোট বাচ্চাদের লাশ? আমাকে বললে আমি করব, আপনি করবেন? আর কেন লাশ গুম করব? দুর্ঘটনা পরবর্তী 41 জনকে ঢাকা সিএমএইচে চিকিৎসা দেওয়া হয়। হস্তান্তর করা হয় 14 জনের মৃতদেহ। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। উত্তরায় মাইলস্টোন স্কুলের 10 তলা দুটি বিল্ডিং এর অনুমোদন থাকলেও বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত ভবনটির অনুমোদন ছিল না। এটিএন বাংলাকে তথ্য জানিয়ে রাজুক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম বলেন, অবৈধ ভবন উচ্ছেদে শিগগিরই অভিযান চালানো হবে। এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানা ঘেঁষে গড়ে ওঠা বহুতল ভবন ও অবকাঠামোর কারণে বিমান চলাচল ঝুঁকির মধ্যে রয়েছে বলে অভিযোগ এভিয়েশন বিশেষজ্ঞদের। তপু সাহার ক্যামেরায় দেখুন তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে আলোচনায় উঠে আসে বিমানবন্দরের আশপাশের এলাকার ভবন নির্মাণের নিয়ম ও নিরাপত্তার বিষয়। আন্তর্জাতিক বেসরকারি বিমান চলাচল সংস্থা আইকাওর নিয়ম অনুযায়ী রানওয়ের 500 ফুটের মধ্যে কোনো ভবন নির্মাণ করা যাবে না। এছাড়া পরবর্তী 4 কিলোমিটার এলাকায় বিমান ওঠা বা নামার অ্যাপ্রোচ এরিয়ায় ভবনের উচ্চতা হতে পারবে সর্বোচ্চ 150 ফুট। সে নিয়ম মেনে বিমানবন্দরের আশপাশে ভবন নির্মাণের অনুমতি দেয় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। অথচ বাস্তবে চিত্র ভিন্ন, যা নিয়ে শঙ্কার কথা জানান বিশেষজ্ঞরা। যে নগরায়ণ হয়েছে, আপনি যে দেখেন ওই যে ইয়েটা সব সময় ওর উপর দিয়ে যাচ্ছে, স্কুলটার উপর দিয়ে। স্কুলটা হচ্ছে একদম ল্যান্ডিং এর অ্যাপ্রোচে, টেক অফ করলে ওর মাথা দিয়ে যাচ্ছে ল্যান্ডিং। এগুলো আমরা করেছি। ওখানে আরো উপরে কাছে দেখবেন একটা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, না অতীশ দীপঙ্কর, একদম জাস্ট 1-2 কিলোমিটার দূরে, মানে আমি স্ট্রেট কথা বলছি, স্ট্রেট ডিস্টেন্স। অতীশ দীপঙ্কর, মাইলস্টোন, ওদিকে ডান দিকে একটা মেডিকেল কলেজ হচ্ছে, আরো তারপরে ওই ইয়ের ওখানে দেখলাম কাজ শুরু হয়ে গেছে, গ্রামীণ নার্সিং কলেজ, সামথিং লাইক দ্যাট। আর এই পাশে অনেক বিল্ডিং আছে যেগুলো সিভিল এভিয়েশনের হুকুম মানে নাই, কিন্তু আমাদের নাম বলবো না, বাট আপনি নিজের চোখেই দেখতে পাবেন যে একের পর এক উচ্চতা বাড়ছে। এটা তো ফাইটার প্লেন, ট্রান্সপোর্ট প্লেন হইতে পারে না। আহমেদাবাদে কি হয়েছে, ট্রান্সপোর্ট প্লেন যদি আপনার টেক অফের পরে পরে একটা মেজর ইয়ে হয়, তো গিয়ে তো বাড়িধারা, তারপর গুলশান, আপনার হাতিরঝিল, রামপুরা, এই পুরা এরিয়াটা তো ঘনবসতি, বাড্ডা ঘনবসতি। এদিকে মাইলস্টোন স্কুলে দুর্ঘটনার শিকার শিক্ষা প্রতিষ্ঠানটির অনুমোদন ছিল না বলে জানান রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম। ছোট দুটা টিন শেড বা বিল্ডিং যেটাতে বেসিক্যালি প্ল্যানটা ক্র্যাশ হয়েছে, সেটার আমরা আমাদের ফাইলে এখনো কোনো প্ল্যান পাইনি। তো এখনো তাদেরকে বলার মতো অবস্থাও নেই। তো এটা আমরা তাদের যে 10 তলা দুটো বিল্ডিংয়ের অনুমোদন আছে, কিন্তু এটা নাই। এই যে হাইট রেস্ট্রিকশনটা আমাদেরকে দেয় হলো সিভিল এভিয়েশন। তো কাজে এটা তারা বলতে পারবে যে তাদের কোন দিক দিয়ে তারা ফ্লাই করতে পারবে, তাদের ফ্লাইং জোন কোনটা বা কোনটা না। এবং সারা ঢাকা শহরে এই পর্যন্ত আমরা 3482টা বিল্ডিংকে কিন্তু আমরা শনাক্ত করছি, এবং সেগুলোতে কিন্তু আমরা
প্রত্যেক দিন কিন্তু আমরা এখানে মোবাইল কোর্ট চালাচ্ছি। আন্তর্জাতিক বেসরকারি বিমান চলাচল সংস্থার নিয়ম অনুযায়ী প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার জন্য এমন এলাকা নির্বাচন করতে হবে যা জনবসতি থেকে দূরে, শব্দ দূষণ কম এবং নিরাপত্তাজনিত ঝুঁকি হ্রাসে উপযোগী। বেবি চোখের নীতিমালাতেও একই নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না, যার কারণেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবন। আর মাইলস্টোনের ছোট্ট শিশুরা জীবন দিয়ে সেই অনিয়মের মূল্য দিল। বিমানবন্দরের চারপাশে যে কোনো অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে বেশ কিছু নীতিমালা রয়েছে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের। বিমানবন্দরের ঝুঁকি নিরূপণে তার চারপাশের ভবনের উচ্চতা ও তার অনুমতি দেয় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। এখানে প্রশ্ন উঠেছে, তাহলে কাদের অনুমতি নিয়ে তৈরি হচ্ছে বহুতল ভবন? এর ফলে যেমন ব্যাহত হচ্ছে বিমান চলাচল, ঘটছে দুর্ঘটনা, একই সাথে অপচয় হচ্ছে রাষ্ট্রীয় সম্পদের। শুধু তাই না, আন্তর্জাতিক পরিমণ্ডলে নষ্ট হচ্ছে দেশের ভাবমূর্তিও। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। শুধু জুলাই হত্যাকাণ্ড নয়, বিগত 15 বছরে আওয়ামী লীগ সরকারের গুম, খুন, নির্যাতন, শাপলা চত্বর ও বিডিআর হত্যাকাণ্ড সহ প্রতিটি অপরাধের বিচার হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর হাজারীবাগ সরকারি মহাবিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। হাসান আহমেদ চৌধুরী কিরণ আরও বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা, শ্রমিক, রিকশা চালক সহ নানা শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, আর এই অভ্যুত্থানের মূল নেতৃত্ব ছিল তরুণরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীমা আক্তার। এছাড়াও বক্তব্য রাখেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মুন্সী হুমায়ুন কবির ও কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক শাহনা বেগম সহ অন্যরা। জুলাই আমাদের ঐক্যের প্রতীক, আমাদের রক্তের বন্ধন। জুলাইয়ের চেতনা যদি বৃথা যায় তাহলে সরকার ব্যর্থ হবে, রাষ্ট্র ব্যর্থ হবে, রাজনৈতিক দলগুলো ব্যর্থ হবে, যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে তারা সকলেই ব্যর্থ হবে। তাই জুলাইয়ের চেতনাকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, অনৈক্য থাকতে পারে, কিন্তু একটা জায়গায় কিন্তু বাংলাদেশের জনগণ তারা এক আছে, সেই হচ্ছে তারা বাংলাদেশে আর কোনো ফ্যাসিজমের উত্থান বাংলাদেশে দেখতে চায় না। ফ্যাসিস্ট ফিরে আসুক বাংলাদেশে আর দেখতে চায় না। বাংলাদেশে যে তার কোনোভাবেই ফ্যাসিজমের জন্ম না হয় সেটি কিন্তু জুলাই অভ্যুত্থান আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে। এ পর্যায়ে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমিয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এতে ঋণ প্রবৃদ্ধির হার 9.8% থেকে কমিয়ে 7.2% নির্ধারণ করা হয়েছে, আর সরকারি খাতে তা 19.80 থেকে বাড়িয়ে 20.40% ধরা হয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে 10% নীতি সুদ হার। যদিও গভর্নর জানিয়েছেন, মূল্যস্ফীতি 3 থেকে 5% নামলে পলিসি রেট কমবে। তার আশা আগামী বছরে 5.5 থেকে 6% জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হতে পারে। রাজধানী মোহাম্মদপুরে ফজলে রাব্বি সুমন হত্যা মামলার প্রধান আসামি পিচ্চি মুন্নাকে আটক করেছে র্যাব। চকবাজারের ইসলামবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। সংবাদ সম্মেলনে র্যাব 2 এর অধিনায়ক জানান, গত ফেব্রুয়ারিতে মোস্ট ওয়ান্টেড আসামি মুন্না গ্রেপ্তার হলেও মাসখানেক আগে জামিনে ছাড়া পেয়ে আবারও বেপরোয়া হয়ে ওঠে সে। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পেছনে সুমন সহায়তা করায় তাকে কৌশলে মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থানের সামনে ডেকে আনে পিচ্চি মুন্না। গ্রেপ্তারের প্রতিশোধ নিতে সেখানেই সুমনকে কুপিয়ে হত্যা করে তার বাহিনী। এ পর্যায়ে খেলার খবর। এশিয়ার সর্বোচ্চ পর্যায়ে খেলার যোগ্যতা অর্জনের পর নারী ফুটবল দলের কোচিং স্টাফ আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ইংলিশ কোচ পিটার বাটলারের নেতৃত্বে আফিদা খন্দকার, ঋতুপর্ণা চাকমাদের অনুশীলনের জন্য কোচিং প্যানেলে আরও 3 জনকে যোগ করা হবে বলে জানান বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। বিদেশ থেকে একজন গোলরক্ষক কোচ, একজন নারী সহকারী কোচ ও ফিজিক্যাল ফিটনেসের জন্য ট্রেনার নিয়োগ দেবে বাফুফে। ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। আগামী বছর 1 থেকে 21 মার্চ অস্ট্রেলিয়ার সিডনি, পার্থ ও গোল্ড কোস্টে নারীদের এই আসর অনুষ্ঠিত হবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। শেষ হলো দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের 2 মাসের সংলাপ। 20 প্রস্তাবের মধ্যে 13টিতে ঐক্যমত্য। 2-3 দিনেই চূড়ান্ত হবে জুলাই সনদ।
কিছুদিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা জানালেন আইন উপদেষ্টা। ভোটের আগে সব অপরাধ শূন্যে নামিয়ে আনার ঘোষণা সরকারের। নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বলেন তারেক রহমান। মৌলিক সংস্কার শেষে ঘোষিত সময় ভোটের আহ্বান মির্জা ফখরুলের। প্লট দুর্নীতির 6 মামলায় শেখ হাসিনা ছেলে জয় ও মেয়ে পুতুল সহ 23 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, আনুষ্ঠানিক বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।